সন্তান বাবা মায়ের কাছে এক অমূল্য রতন। সদ্য ভূমিষ্ঠ হওয়া সেই সন্তানকে যদি হাসপাতাল থেকে কোনো একটি চক্র চুরি করে নিয়ে যায়, তখন সেই বাবা মায়ের উপর দিয়ে কী যায় সেটা শুধু সেই বাবা মাই বুঝবে। এমনই একটা গল্পে নির্মিত আজকের এই সিনেমা, যার নাম ডিএনএ। একজন বাবা তার নিজের সন্তানকে খুঁজে পাওয়ার অসম্ভব এক লড়াই। তাহলে চলুন আজকের এক্সপ্লেনেশন শুরু করা যাক। আমি রেজাউল আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন দ্য রিয়েলিটি স্টোরিজ। মুভির শুরুতে অতীতের দৃশ্য দেখানো হয়। এই লোকটির নাম হলো ভারদা। সে একটি হাসপাতালে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে। প্রতিদিনের মতো আজকেও সে অফিস শেষ করে গাড়িতে করে বাসায় যাচ্ছে। তবে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর ভারদাও অনেক বেশি ক্লান্ত। হঠাৎ সে একটি মোটরসাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট করে। সে গাড়ি থেকে নেমে দেখে বাইকে থাকা দম্পতি মারা গেছে। ঠিক তখনই সেখানে একটা অ্যাম্বুলেন্স আসে। অ্যাম্বুলেন্সের ড্রাইভার রাজেন্দ্র ভারদাকে চিনতে পারে, কারণ ভারদাস যেখানে কাজ করে সেই হাসপাতালের অ্যাম্বুলেন্স এটি। যাই হোক, তারা দুজনে ধরাধরি করে লাশ দুটোকে অ্যাম্বুলেন্সে তুলে নেয়। তখনই তারা দেখতে পায় রাস্তার পাশে এই দম্পতির বাচ্চা পড়ে আছে। তারা বাচ্চাটিকে সাথে নিয়ে হাসপাতালে চলে যায়। যেহেতু এটা অ্যাক্সিডেন্টের ঘটনা, সেহেতু হাসপাতালে পুলিশ আসে। রাজেন্দ্র পুলিশকে মিথ্যা বলে। সে বলে তারা জানে না এই দম্পতি কিভাবে অ্যাক্সিডেন্ট করেছে। তারা রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের পড়ে থাকতে দেখে, এরপর হাসপাতালে নিয়ে আসে। এদিকে রাজেন্দ্র কিন্তু বাচ্চাটির কথা পুলিশের কাছে গোপন রাখে। যাই হোক, পুলিশ সবটা শুনে তদন্ত করতে চলে যায়। এদিকে সেখানে পাশে বসে থাকা ব্যক্তিকে একজন নার্স এসে জানায় তার স্ত্রী ভালো আছে, কিন্তু তারা তার বাচ্চাকে বাঁচাতে পারে নাই। এটা শুনে লোকটা কান্নায় ভেঙে পড়ে। রাজেন্দ্র এর মাথায় বুদ্ধি আসে। সে লোকটিকে তাদের কুড়িয়ে পাওয়া বাচ্চাটিকে দিয়ে দিতে চায়। এটা শুনে সেই লোকটি ভীষণ খুশি হয়ে যায়। হাসপাতাল থেকে বের হয়ে রাজেন্দ্র দেখে ভারদা কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করতেছে। সে বলে, স্যার, সব ঝামেলা তো মিটে গেল, আপনি এখনও কি নিয়ে দুশ্চিন্তা করতেছেন? তখন ভারদা বলে, অপরাধ করলে শাস্তি পাওয়া থেকে আমরা কখনোই বাঁচতে পারি না রাজেন্দ্র, শুধু শাস্তি পাওয়ার সময়টা আমরা কিছুটা বিলম্ব করতে পারি। এরপর আমরা বর্তমানের দৃশ্য দেখতে পাই। আমাদের হিরোর নাম হচ্ছে আনন্দ, যে কিনা প্রেমে ব্যর্থ হয়ে দেবদাস হয়ে মদ খেয়েই চলেছে। এত মদ যে কেউ খেতে পারে তাকে না দেখলে হয়তো কেউ বুঝতেই পারতো না। আনন্দ এর বন্ধুরা কোনো রকম বুঝিয়ে তাকে বাড়িতে পৌঁছে দেয়। আনন্দ এর বাবা ছিলেন অনেক বেশি স্ট্রিক্ট। আনন্দর একটা ছোট ভাই আছে যার নাম মুকেশ। মুকেশকে তার বাবা অনেক বেশি পছন্দ করে, কারণ মুকেশ লেখাপড়া করে ভালো একটা চাকরি করে। যাই হোক, পুরো পরিবার খাবার খাচ্ছিল। ঠিক তখনই আনন্দ মাতাল অবস্থায় ঢুকে পড়ে। এটা দেখে তার বাবা অনেক রেগে যায় এবং তাকে অনেক বেশি বকাঝকা করে। এসব শুনে আনন্দ বাসা থেকে বের হয়ে যায়। এরপর আমরা আমাদের হিরোইন দিব্যাকে দেখতে পাই। আজকে দিব্যাকে ছেলেপক্ষ দেখতে এসেছে। দিব্যা আবার একটু বেশি বাচাল টাইপের, তাই তার মা তাকে বুঝাচ্ছে ছেলেপক্ষের সামনে যেন খুব বেশি বকবক না করে। কিন্তু কে শোনে কার কথা? দিব্যা তাদের সামনে গিয়ে অনেক বেশি বকবক করলো। তারপর ছেলেপক্ষ বিয়েতে না করে দিল। এটা কিন্তু দিব্যার সাথে প্রথম ঘটেনি। এর আগেও বহু বিয়ের আলাপ এসেছে আর ভেঙে গিয়েছে, কারণ দিব্যা একটু ইনোসেন্ট টাইপের। তার মনে যা আসে তাই সে বলে ফেলে। এদিকে আনন্দকে তার বন্ধুরা অনেক বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে নিয়ে এসেছে। এসে দেখে মুকেশের বিয়ের কথা বলতে তাদের বাড়িতে মেয়েপক্ষ এসেছে। আনন্দ বাড়িতে ঢুকেই তাদের সামনে মাতলামি শুরু করে দেয়। এসব দেখে মেয়েপক্ষ উঠে পড়ে। তারা যাওয়ার আগে মুকেশের বাবাকে বলে যায়, আপনার ছোট ছেলেকে আমাদের পছন্দ হয়েছে, কিন্তু আপনার বড় ছেলেকে আগে শুধরান, দরকার হলে আমরা অপেক্ষা করব। এসব ঘটনার পরে এই ভদ্রলোকের মেজাজ যায় বিগড়ে। সে আনন্দকে অনেক বেশি বকাঝকা করে। যাই হোক, সবাই বুঝে যায় এভাবে আনন্দকে শুধরানো যাবে না। আনন্দকে রিহ্যাব সেন্টারে ভর্তি করা হয়। কয়েক মাসের মধ্যে আনন্দ সুস্থ হতে শুরু করে। এদিকে দিব্যা এর বাবা মা অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ তাদের মেয়ের বিয়ে হচ্ছে না। অনেক জায়গায় মেয়ের জন্য বিয়ের প্রস্তাব পাঠানো হয়, কিন্তু কোনো জায়গা থেকে কোনো পজিটিভ খবর আসে না। এক পর্যায়ে আনন্দর জন্য দিব্যার বিয়ের প্রস্তাব আসে। আনন্দর পরিবার দিব্যাদের বাড়িতে তাকে দেখতে আসে। দিব্যা আনন্দকে দেখা মাত্রই তাকে পছন্দ করে ফেলে। তাই সেদিন সে আর কোনো ধরনের বকবক করে না। আনন্দর পরিবার বিয়েতে রাজি হয়ে যায়। এরপর বিয়ের দিন চলে আসে। বিয়ের দিন আশেপাশের লোকেরা কানাকানি করতে থাকে যে দিব্যা তো পাগল, এরকম একটা সেন্টিমেন্টাল মেয়ে এত ভালো একটা ছেলে কিভাবে পেল। এসব কথা আবার আনন্দর বন্ধুরা শুনে ফেলে। সে গিয়ে আনন্দের বাবাকে সবটা বলে দেয় এবং বিয়ে ভেঙে দিতে বলে, কারণ তারা চায় না আনন্দ সারা জীবন একজন পাগলের সাথে সংসার করুক। বিয়ে বাড়িতে এক প্রকার হইচই পড়ে যায়। এসব দেখে দিব্যা তো কান্না করার মতো অবস্থা।
তখন আনন্দ দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলে, আমি বিয়ে করলে ওকেই করব। আমার ভালো মন্দ আমি বুঝে নেব, আপনাদের আমাকে নিয়ে ভাবতে হবে না। আসলে আনন্দ দিব্যাকে পছন্দ করে। তারপর বিয়ে সম্পন্ন হয়। আনন্দ ও দিব্যা একটা আলাদা বাসা নেয় এবং তাদের সংসার জীবন শুরু করে। তারা দুজন অনেক বেশি খুশিতে সংসার করতে লাগলো, যেন মেড ফর ইচ আদার। যাই হোক, কিছুদিন পরে সুখবর চলে আসে যে দিব্যা প্রেগন্যান্ট। দুটি পরিবারই অনেক বেশি খুশি। এর পরের দৃশ্যে আমরা একটি হাসপাতালের সিন দেখতে পাই। একজন বুড়ি মহিলা চিপসের ব্যাগ হাতে নিয়ে হাসপাতালে ঢুকে চিপস বিক্রি করার জন্য। কিন্তু তার উদ্দেশ্য চিপস বিক্রি নয়, বাচ্চা চুরি করা। সে এক জায়গায় বসে সুযোগ খুঁজতে থাকে। অনেকক্ষণ পরে সে একটা সুযোগ পেয়েই যায়। সে দেখে জানালার পাশে বাচ্চা রেখে তার মা পাশের রুমে গেছে। এই ফাঁকে বুড়ি মহিলা বাচ্চাটিকে নিয়ে চিপসের ব্যাগের মধ্যে রেখে সেখান থেকে চলে যায়। মূলত এই বুড়ি মহিলা বিভিন্ন হাসপাতাল থেকে বাচ্চা চুরি করে ডিলারকে দেয়, এটাই তার কাজ। তারপর আমরা দেখতে পারি দিব্যার ডেলিভারি ডেট চলে এসেছে। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। ছেলেবাবু প্রসবের পরে দিব্যাকে তার বাচ্চা কোলে দেয়া হয়। এরপর বাচ্চাকে পরিবারের সবাইকে দেখানো হয়। সবাই তো মহা খুশি। এরপর একজন নার্স বাচ্চাকে ইনকিউবেটর রুমে নিয়ে যায়। সবাই কেবিনে দিব্যাকে দেখতে আসে। কিছুক্ষণ পরে দিব্যার কোলে বাচ্চা দেয়া হয়। তখনই ঘটে অবাক করার মতো একটা ব্যাপার। দিব্যা বলে ওঠে, এই বাচ্চা আমার নয়, আমার বাচ্চা কোথায়? কথা শুনে সবাই ঘাবড়ে যায়। মেডিকেল ইনচার্জ এসে বলে, সব ডকুমেন্টস ঠিক আছে, এই বাচ্চা তোমারই। কিন্তু দিব্যা এর একটাই কথা, এই বাচ্চা আমার নয়। দিব্যা এর কথায় আনন্দ সন্দেহ হতে থাকে। একজন মা তার সন্তানকে ভালো করে চিনতে পারবে, এটাই স্বাভাবিক। তার মানে কোথাও তো ঝামেলা আছে। যাই হোক, আনন্দ থানা থেকে পুলিশ নিয়ে আসে। পুলিশ এসে মেডিকেল ইনচার্জের সাথে কথা বলে। ইনচার্জ সমস্ত ডকুমেন্ট দেখিয়ে প্রমাণ দেয় যে এটা তাদেরই বাচ্চা। এমনকি সিসিটিভি ফুটেজও চেক করা হয়, সেখানেও সবকিছু স্বাভাবিক মনে হতে থাকে। সবাই একটা কথাই ভাবতে থাকে, বাচ্চা চুরি হলে বাচ্চা বদলের তো কোনো দরকার নেই। এখানে একটা বাচ্চার পরিবর্তে আরেকটা বাচ্চা রাখা হলো কেন? কি আর করার। তারপর অফিসার কমপ্লেন লিখে চলে যায় পরবর্তী তদন্তের জন্য। আনন্দ দিব্যাকে অনেক বুঝিয়ে হাসপাতাল থেকে রিলিজ করে নিয়ে আসে। বাচ্চা জন্মের পরে পরিবারের মধ্যে একটা আনন্দের রোল পড়ে যায়। কিন্তু এই পরিবারে হয়েছে তার উল্টোটা। সবাই অনেক বেশি আপসেট। যাই হোক, এই বাচ্চা আনন্দ এর কিনা সেটা যাচাই করার জন্য গোপনে একটা প্রাইভেট ক্লিনিক থেকে ডিএনএ টেস্ট করা হয়। ডিএনএ টেস্ট থেকে জানা যায় এই বাচ্চা আনন্দ নয়। টেস্টের রিপোর্ট নিয়ে আনন্দ পুলিশ স্টেশনে যায়। সেখানে থাকা অফিসার দায়িত্বরত এসআই নাগরাজকে মামলার তদন্ত করার নির্দেশ দেয়। এখানে আপনাদের জানিয়ে রাখি, এসআই নাগরাজের সন্তানও হাসপাতাল থেকে চুরি হয়ে গিয়েছিল। সে আর খুঁজে পায়নি, তাই সে এই কেসটি খুব গুরুত্বের সাথে দেখতে শুরু করে। পরের দিন নাগরাজ আনন্দকে সাথে নিয়ে তদন্ত শুরু করে। তারা পুলিশ হেডকোয়ার্টারে যায় লাস্ট 10 দিনের বাচ্চা চুরি রিলেটেড যত কমপ্লেইন হয়েছে তার ডিটেলস নিতে। সেখানে দায়িত্বে থাকা অফিসার বলে, গত 1 বছরে বাচ্চা চুরির বিষয়ে 200 এর অধিক কেস ফাইল হয়েছে। তার মধ্যে বেশিরভাগ ছেলে বাচ্চা। ছেলে বাচ্চা হলে ফিরে পাওয়ার আশঙ্কা খুব কম, কারণ ছেলে বাচ্চাদের চুরি করে নরবলি দেয়া হয়। এটা শুনে আনন্দ অনেক বেশি ভেঙে পড়ে। নাগরাজ ও সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা খুঁজে পাচ্ছে না, কারণ এই ব্যথা সেও বোঝে। যাই হোক, পুলিশের ইনফরমার একজন অটো ড্রাইভার নাগরাজকে কল দিয়ে বলে, স্যার, আজকে পার্কের গলিতে একটা পূজা আছে, সেখানে নরবলি দেয়া হবে, আমি জানতে পেরেছি। এটা শুনেই আনন্দ এবং নাগরাজ পার্কের গলিতে ছুটে যায়। সেখানে গিয়ে তারা হন্য হয়ে পূজার জায়গাটা খুঁজতে থাকে। অনেক খোঁজার পরে আনন্দ পূজার জায়গাটা খুঁজে পায়। আনন্দ বাচ্চাটিকে বাঁচানোর চেষ্টা করলে গুন্ডারা তার উপর অ্যাটাক করে। আনন্দ মারামারি করে। এক পর্যায়ে গুন্ডাদের ধরাশায়ী করে ফেলে। নাগরাজ ও আনন্দ বাচ্চাটিকে বাঁচাতে সক্ষম হয়। বাচ্চাটাকে এনে দিব্যাকে দেয়া হলে সে বলে, এই বাচ্চার ওজন বেশি, এটা আমার বাচ্চা না। আসলে একজন মা তার বাচ্চাকে চিনতে পারবে, এটাই স্বাভাবিক। নাগরাজ ও আনন্দর কপালে আবারও চিন্তার ভাঁজ পড়ে যায়। তারা ঠিক বুঝে উঠতে পারতেছে না কোথা থেকে আবার শুরু করবে। তারা আরও বেশ কিছু জায়গায় তদন্ত করে, কিন্তু আনন্দ তার সন্তানকে খুঁজে পায় না। এরপর মামলার হিয়ারিংয়ের সময় আসে। কোর্টে হাসপাতালের পক্ষে থাকা আইনজীবী বলে, সব ডকুমেন্টস ঠিক আছে, এটা একটা রেপুটেড হাসপাতাল, তাই সরকারিভাবে পুনরায় ডিএনএ টেস্ট করানো হোক। মানে তারা প্রাইভেটভাবে করানো ডিএনএ টেস্ট অ্যাপ্রুভ করতে চায় না। জাজ এটার পারমিশন দেয় এবং তদন্ত বহাল রাখার নির্দেশ দেয়। ততদিনে বাচ্চা দিব্যাকেই রাখতে বলে যতক্ষণ পর্যন্ত না এই বাচ্চার আসল বাবা মাকে পাওয়া যায়। তদন্ত আরও জোরসোরে শুরু হয়। হাসপাতালে গিয়ে সকল স্টাফদের জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু কোথাও কোনো গরমিল খুঁজে পাওয়া যাচ্ছে না। 8টার সময় বাচ্চা জন্মগ্রহণ করে। 8:30-এ দিব্যাকে দেওয়া হয়। 8:45-এ আনন্দকে দেখানো হয়।
এরপর বাচ্চাকে ইনকিউবেটর রুমে নিয়ে যাওয়া হয়। সবকিছু তো ঠিকই আছে, তাহলে বাচ্চা বদল হলো কোন সময়? আনন্দ ও নাগরাজ কিছুই বুঝে উঠতে পারতেছে না। যাই হোক, নাগরাজ এলাকার শীর্ষ সন্ত্রাসী গাজার কাছে যায়। সে যদি কোনো ধরনের ইনফরমেশন জানে বাচ্চা চুরি বিষয়ে, তাহলে সেই ক্লু ধরে আগানো যাবে। গাজাকে জিজ্ঞাসা করা হলে সে বলে, আমরা রেল স্টেশন বা বাস স্টেশন থেকে অনাথ বাচ্চাদের উঠাই, তাদের দিয়ে ভিক্ষা করানোর জন্য। আমরা হাসপাতাল থেকে বাচ্চা উঠাই না। তারপরেও আপনারা দেখে নিন, আমার কাছে বেশ কিছু বাচ্চা আছে, সেখানে আপনাদের খোঁজ করা বাচ্চাটিকে পান কিনা। নাগরাজ ও আনন্দ গিয়ে দেখে সেখানে 14 দিন বয়সের কোনো বাচ্চা নেই। সেখান থেকেও তারা হতাশ হয়ে ফিরে আসে। পরের দিন তারা আবার হাসপাতালে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য। নাগরাজ সিসিটিভি ক্যামেরা চেক করে বুঝতে পারে বাচ্চা বদল হলে একমাত্র ইনকিউবেটর রুমেই বদল করা সম্ভব, কারণ রুমের ভিতরে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। ইনকিউবেটরের নার্সের খোঁজ নিলে জানতে পারে সে চাকরি ছেড়ে দিয়েছে আর তার অন্য জায়গায় চাকরি হয়ে গেছে। নাগরাজ ওই নার্সের বাসার অ্যাড্রেস নেয়। নার্সের বাসায় গিয়ে কথা বলে জানতে পারে সে 3 মাস আগেই রেজিগনেশন লেটার দিয়েছে। নাগরাজ তাকে পরের দিন হাসপাতালে যেতে বলে আরো জিজ্ঞাসাবাদ করার জন্য। এদিকে আনন্দ বাহিরে থাকা লোকদের জিজ্ঞাসা করতে থাকে 14 দিনের বাচ্চা কাউকে নিয়ে যেতে দেখেছে কিনা। তখনই ঘটে একটা অবাক করার মতো বিষয়। সেই বুড়ি হাসপাতালে এসেছে যে কিনা বাচ্চা চুরি করে। বুড়ি বাচ্চা চুরি করে যাওয়ার সময় আনন্দ দেখতে পায় ব্যাগের মধ্যে একটা ছোট বাচ্চার হাত। এটা দেখেই আনন্দ বুড়িকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে বুড়ি অটোতে উঠে চলে গেছে। আনন্দ চুপচাপ বুড়ির পিছু নেয়। আনন্দ দেখে বুড়ি একটি ছোট্ট ঘরের মধ্যে ঢুকেছে। সে বাহিরে অপেক্ষা করতে থাকে। যেহেতু বুড়ি বাচ্চা চুরি করেছে, সেহেতু কাউকে না কাউকে তো সাপ্লাই করবে। কিছুক্ষণ পরে একজন লোক এসে ব্যাগে করে বাচ্চাটাকে নিয়ে যায়। আনন্দ বাইকে করে সেই লোককে পিছু করে। আনন্দ নাগরাজকে কল দিয়ে বললে সে বলে, কোনো অ্যাকশনে যাওয়ার দরকার নাই, শুধু পিছু করো, আমাকে লোকেশন পাঠাও, আমি ফোর্স নিয়ে আসতেছি। এরপর লোকটি বাচ্চাটাকে নিয়ে একটা কনস্ট্রাকশন বিল্ডিং এর মধ্যে চলে যায়। পিছে পিছে আনন্দও যায়। আনন্দ দেখে লোকটি বাচ্চাটিকে সাইডে রেখে গ্যাংয়ের বাকি সদস্যদের সাথে তাস খেলতে বসে যায়। আনন্দ বাচ্চাটিকে নেওয়ার চেষ্টা করলে গ্যাং এবং তার মধ্যে বেশ ভালো ফাইট হয়। তবে আনন্দ তাদের বেশ ভালো মোকাবেলা করে এবং বাচ্চাটিকে নিয়ে নিতে সক্ষম হয়। যাই হোক, এরপর পুলিশ আসে। তারা ওই গ্যাংকে জিজ্ঞাসা করে জানতে পারে কিছুক্ষণের মধ্যেই তাদের লিডার এসে বাচ্চাটিকে নিয়ে যাবে। তারা অপেক্ষা করে। কিছুক্ষণ পরে একটা গাড়ি আসে। গাড়ির ভিতরে থাকা লোকটি বুঝে যায় যে তার জন্য ট্র্যাপ পাতা হয়েছে। সে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে আনন্দ ও পুলিশ মিলে তাকে ধরে ফেলে। তারপর তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা জিজ্ঞাসাবাদ করে জানতে পারে মূর্তি একটা নার্সিং এজেন্সি চালায়, বিভিন্ন হাসপাতালে নার্স নিয়োগ দেয়, সেই নার্সদের দিয়ে বাচ্চা চুরি কাজ করে থাকে। একদিন একটা বড় অর্ডার আসে মূর্তির কাছে। কাজটা হলো বাচ্চা বদল করতে হবে। সে একজন নার্সকে বলে, তুমি এই কাজ করতে পারলে তোমার বিদেশে চাকরি ব্যবস্থা আমি করে দেব। নার্স রাজি হয়ে যায়। মূর্তির লোক শেখার বুড়িকে বলে, বোস হাসপাতাল থেকে একটা বাচ্চা চুরি করতে হবে, সেই বাচ্চা বেতেল হাসপাতালে একজন নার্সকে দিতে হবে, সেই নার্স বাচ্চা বদল করে দিবে, তারপর ওই বাচ্চাকে নিয়ে এসে আমাকে দিতে হবে। এভাবেই তারা প্ল্যান সাজায়। এসব শুনে আনন্দ অনেকটাই ভেঙে পড়ে। যাই হোক, পুলিশ খোঁজ নিয়ে বোস হাসপাতাল থেকে চুরি হওয়া বাচ্চার বাবা মায়ের অ্যাড্রেস বের করে। আনন্দকে সেই বাচ্চা ফিরিয়ে দিতে বলে। পরের দিন আনন্দ আর দিবিয়া বাচ্চা ফিরিয়ে দিতে যায়। বাচ্চার মা বাচ্চাকে দেখে একেবারে কান্নায় ভেঙে পড়ে। এটাই হওয়া স্বাভাবিক। মা তার হারানো সন্তান ফিরে পেয়েছে, এর থেকে খুশির বিষয় আর কী বা হতে পারে। যাই হোক, বাচ্চার মা দিবিয়াকে অনেক বেশি ধন্যবাদ জানায়। দিবিয়া আর আনন্দ বাসায় ফিরে আসে। দিবিয়া অনেক বেশি আপসেট হয়ে যায়। এতদিন বাচ্চাটাকে নিজের কাছে রেখে কেমন জানি মায়ায় পড়ে গিয়েছে। সে আনন্দকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে। এরপর মূর্তিকে অনেক মারধর করে মুখ খোলানো হয়। এই নেটওয়ার্ক অনেক বড়। সে শুধু রাজেন্দ্রকে চিনে, এছাড়া আর কাউকে চিনে না। মূর্তির দেয়া ঠিকানায় গেলে রাজেন্দ্রকে আনন্দ খুঁজে পায়, কিন্তু সেখানে রাজেন্দ্রকে মারার জন্য কয়েকজন গুন্ডা এসেছে। যেহেতু রাজেন্দ্রই একমাত্র ওয়ে সেই গ্যাংয়ের সম্পর্কে জানার, সেহেতু আনন্দ অনেক চেষ্টা করে সেই গুন্ডাদের কাছ থেকে রাজেন্দ্রকে বাঁচাতে। সে অনেক ফাইট করে, কিন্তু রাজেন্দ্রকে বাঁচাতে পারে নাই। গুন্ডারা রাজেন্দ্রকে মেরে ফেলে। আনন্দ আর নাগরাজ কোনো ওয়ে খুঁজে পায় না। বুড়ি মহিলা শুধু শেখারকে চিনত, শেখার চিনত মূর্তিকে, আর মূর্তি চিনত রাজেন্দ্রকে। কিন্তু সেই রাজেন্দ্র তো মারা গেছে। এখন কাকে ধরবে সে? কোথা থেকে আবার শুরু করবে? যাই হোক, আনন্দ দেখে রাজেন্দ্র এর লাশ দেখতে একজন ধনী ব্যক্তি এসেছে। সে ভাবতে থাকে এই ধনী ব্যক্তির সাথে রাজেন্দ্র এর সম্পর্কটা কি।
আমরা মুভির শুরুতেই দেখেছি এই ব্যক্তির নাম হলো ভারদা, আর রাজেন্দ্র হলো সেই অ্যাম্বুলেন্স ড্রাইভার যে কিনা ভারদাকে অ্যাক্সিডেন্টের ঝামেলা থেকে বাঁচিয়েছে। বাসায় এসে আনন্দ অনেক বেশি ভাবতে থাকে। তখন তার মাথায় আসে গাজার কথা। গাজাকে জিজ্ঞাসা করলে হয়তো জানতে পারবে কে রাজেন্দ্রকে খুন করেছে। গাজাকে জিজ্ঞাসা করতে গেলে আনন্দকে সে অনেক মারধর করে এবং নাগরাজকে খবর দেয়। নাগরাজ এসে গাজাকে অনেক রিকোয়েস্ট করে আনন্দকে ছেড়ে দিতে। তখন আনন্দ একটা জিনিস খেয়াল করে, রাজেন্দ্রকে যে গুন্ডারা খুন করেছে তাদের সাথে এখানকার অনেক ছেলে মিল রয়েছে। সে বুঝে যায় স্বয়ং গাজা লোক পাঠিয়ে রাজেন্দ্রকে খুন করিয়েছে। আনন্দ আবার ফাইট শুরু করে। সে গাজার গলায় ছুরি ধরে তাকে সত্যিটা স্বীকার করতে বলে। গাজা সত্যি বলা শুরু করে। এই গল্পের মেইন ভিলেন হলো ভারদা। রাজেন্দ্র ভারদাকে অ্যাক্সিডেন্টের ঝামেলা থেকে বাঁচায়। যখন লোকটিকে বাচ্চা দেয়া হয় তখন লোকটি অনেক বেশি খুশি হয়ে যায়। সে ভারদাকে বেশ কিছু স্বর্ণের অলংকার গিফট করে, যেটা ভারদা ও রাজেন্দ্র ভাগ করে নেয়। এর কিছুদিন পরে সেই লোক আবার আসে তার বন্ধুকে নিয়ে। সে জানায় তার বন্ধু একটা বাচ্চা অ্যাডপ্ট নিতে চায়। ভারদাকে একটা বাচ্চা ম্যানেজ করে দিতে বলে। ভারদা অনেক বুঝায় যে সে এই বাচ্চা অ্যাক্সিডেন্টের কারণে পেয়েছে, কিন্তু তারা কোনো কথাই শোনে না। তারা 5 লক্ষ টাকা অফার করে। ভারদা ভাবে, আমি স্যালারি পাই 45,000 টাকা, পুরো 1 বছর কাজ করলে আমি যা টাকা ইনকাম করি তারা সেই পরিমাণ টাকা আমাকে একেবারেই দিতে চাচ্ছে। ভারদা লোভে পড়ে যায়। সে বাচ্চা ম্যানেজ করে দিতে রাজি হয়ে যায়। রাজেন্দ্র সবখানে বাচ্চার খোঁজ লাগাতে থাকে, কোথাও বাচ্চা পায় না। অবশেষে একজন মহিলার কাছ থেকে বাচ্চা কিনে নেয় রাজেন্দ্র। এরপর মন্দিরে গিয়ে বাচ্চা বুঝিয়ে দেয়া হয়। সাথে সাথে ওই দম্পতি ভারদার পায়ে পড়ে প্রণাম করতে থাকে। এতে ভারদা বুঝে যায় এই কাজ করলে সম্মান টাকা দুটোই অর্জন করা সম্ভব। কিন্তু ভারদায়ের কাছে অনেক ধরনের রিকোয়েস্ট আসে। বাচ্চা কোন জাতের হবে, কোন লগ্নতে জন্মগ্রহণ করবে, এসব কিছু। এসব রিকোয়ারমেন্ট মেনটেন করে বাচ্চা বাছাই করতে গেলে ভারদায়ের সব হাসপাতালের অ্যাক্সেস লাগবে। ভারদা রাজেন্দ্রকে সাথে নিয়ে মাস্টার প্ল্যান বানায়। ভারদা ইতিমধ্যে একটি হাসপাতালের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে, সুতরাং ওই হাসপাতালে সব ধরনের ডকুমেন্টস তার কাছে আছে। সে সহজেই সব ধরনের ইনফরমেশন অ্যাক্সেস করতে পারে। এদিকে সরকার থেকে নির্দেশ আসে সব ধরনের হাসপাতাল ডিজিটালাইজ করতে হবে। এটা শুনে ভারদা একটা ডাটা ইঞ্জিনিয়ারিং কোম্পানি খুলে ফেলে, আর রাজেন্দ্র সিকিউরিটি গার্ড নিয়োগের কোম্পানি খোলে। ভারদা 20টিরও বেশি হাসপাতালে তার কোম্পানি সফটওয়্যার সুবিধা দেয়। এতে করে ভারদা ওইসব হাসপাতালে সব ধরনের অ্যাক্সেস পেয়ে যায়। কোন বাচ্চা কখন জন্ম নিল, কোন রোগী হাসপাতালে কখন ভর্তি করা হচ্ছে, এসব কিছু। আর রাজেন্দ্র সিকিউরিটি গার্ডের মাধ্যমে হাসপাতাল মনিটর করতে পারে। যাই হোক, একদিন বড় একটা অফার আসলো। আমেরিকা থেকে একটা দম্পতি এসেছে ভারদার কাছে। তাদের রিকোয়ারমেন্ট হলো শুভ লগ্নের একটা বাচ্চা লাগবে। বাচ্চা অবশ্যই ছেলে হতে হবে। এর জন্য তারা 2 কোটি টাকা দিতে প্রস্তুত। ভারদা অর্ডার নেয়। সে একজন পণ্ডিতের সাথে কথা বলে জানতে পারে 15 জুলাই 9টা থেকে 2টার মধ্যে যে বাচ্চার জন্ম নিবে তার ভাগ্য সবচেয়ে ভালো হবে। ভারদা কাজে লেগে পড়ে। সে তার ডাটাবেস থেকে 3 জন রোগী পায় যাদের ডেলিভারি সম্ভাব্য ডেট 15 জুলাই। তার মধ্যে দিব্যাও ছিল। রাজেন্দ্র একটা চেইন তৈরি করে। এখানে বাচ্চা চুরি করা থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত 4টা লেয়ার তৈরি করা হবে। এখানে যে যার সাথে লেনদেন করবে তাকে ছাড়া অন্য কাউকে চিনতে পারবে না। ফলে যদি কেউ ধরা পড়েও যায়, সেই লেয়ার থেকে একজনকে সরিয়ে ফেললে ভারদা পর্যন্ত পুলিশ যেতে পারবে না। যাই হোক, সিলেক্ট করা 3 জন রোগীর মধ্যে 2 জন মহিলার মেয়ে বাচ্চা হয়। একমাত্র দিব্যা ছেলে বাচ্চার জন্ম দেয়। তাই ভারদা দিব্যাকেই টার্গেট করে। তাহলে চলুন এবার বাচ্চা চুরির প্রসেসটা বলি। রাজেন্দ্র মূর্তির সাথে ডিল করে। মূর্তি যেহেতু একটা নার্সিং এজেন্সি চালায়, সেহেতু তার জন্য একজন নার্স অ্যারেঞ্জ করা কোনো ব্যাপার না। সে শালজাকে হাত করে বাচ্চা বদলের জন্য। মূর্তি শেখারকে বলে অন্য এক হাসপাতাল থেকে বাচ্চা চুরির জন্য। শেখার বাচ্চা চুরির দায়িত্ব বুড়িকে দেয়। বুড়ি বোস হাসপাতাল থেকে বাচ্চা চুরি করে নিয়ে আসে, এনে শালজাকে দেয়। শালজা বাচ্চাকে একটা ঝুড়ির মধ্যে নিয়ে ইনকিউবেটর রুমের ভিতরে চলে যায়। সে ভিতরে লুকিয়ে অপেক্ষা করতে থাকে। শালজার আরও একটি যমজ বোন আছে। সে দিব্যার বাচ্চাকে নিয়ে ইনকিউবেটর রুমে প্রবেশ করে। সেখানে শালজা ঝুড়িতে থাকা বাচ্চার সাথে দিব্যার বাচ্চা বদল করে আবার লুকিয়ে পড়ে। এরপর শালজা রুম থেকে বের হয়ে চলে যায়। এখানে যমজ বোন হওয়ার কারণে সিসিটিভি ক্যামেরাতে ঠিক বোঝা যায়নি যে অতিরিক্ত একজন ওই রুমে প্রবেশ করেছিল। এভাবেই ভারদা বাচ্চা বদল করে সেই আমেরিকান দম্পতিকে দিয়েছিল। সবকিছু ঠিকঠাকই যাচ্ছিল, কিন্তু মাঝখানে ঝামেলা বাঁধালো দিব্যা। সে বুঝে ফেললো এটা তার বাচ্চা না। এর ফলে এত পুলিশি ঝামেলা তৈরি হলো। ভারদা ভাবলো সে আনন্দকে মেরে ফেলবে, কিন্তু আনন্দ ইতিমধ্যে পুলিশের সাথে জড়িত, তাই তাকে মেরে ফেললে ঝামেলা আরো বাড়বে। তাই সে ভাবে লেয়ার থেকে একজনকে সরাতে হবে। সে গাজার মাধ্যমে রাজেন্দ্রকে খুন করে যেন কেউ ভারদা পর্যন্ত যেতে না পারে।
সবটা শুনে নাগরাজ ভারদার খোঁজ শুরু করে দেয়। এদিকে সেই মার্কিন দম্পতি আরও একটি অর্ডার নিয়ে আসে ভারদার জন্য। তাই ভারদা তাদের সাথে মন্দিরে দেখা করতে চায়। সেদিন মন্দিরে দিব্যাও এসেছে তার সন্তানের জন্য পূজা করতে। মার্কিন দম্পতিও পূজা করতে ঢুকে। ভাগ্যের কি পরিহাস, ওই মহিলার কোলে বাচ্চাটি কান্না করতে থাকলে দিব্যা বলে, আমাকে দিন, আমি বাচ্চাটাকে সামলাই, আপনি পূজা করেন। বাচ্চাটাকে কোলে নিয়েই দিব্যার মনে সন্দেহ হতে থাকে, এটা হয়তো তার বাচ্চা। এটা ভারদা বুঝতে পেরে দিব্যার কাছ থেকে বাচ্চাটাকে কেড়ে নেয়। এরপর তারা সেখান থেকে দ্রুত চলে যেতে থাকে। দিব্যা পিছু পিছু ছুটতে থাকে। তখন সেখানে আনন্দ আসে। দিব্যা তাকে বলে, আনন্দ, ওই যে ওরা আমাদের বাচ্চাকে নিয়ে যাচ্ছে। আনন্দ ছুটে গিয়ে গাড়ি থেকে তার বাচ্চাকে বের করে। তখনই ভারদার বডিগার্ডদের সাথে আনন্দের ফাইট হয়। একজন বাবা তার সন্তানের জন্য লড়াই করতেছে, অবশ্যই এখানে বাবা জয়ী হবে। হলেও তাই। আনন্দ গার্ডদের নাজেহাল অবস্থা করে। এরপর যখন ভারদাকে মারতে যাবে, ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে একজন এসে ভারদার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। ভারদা সেখানেই মারা যায়। এই লোকটি হলো রাজেন্দ্র এর বড় ছেলে। সে জানতে পেরে গেছিল ভারদাই তার বাবাকে খুন করিয়েছে, তাই সে ভারদাকে খুন করেছে। এখানে একটা কথা মনে পড়ে যায়, যেটা ভারদা রাজেন্দ্রকে বলেছিল, অপরাধ করলে শাস্তি পাওয়া থেকে আমরা কখনোই বাঁচতে পারি না, শুধু শাস্তি পাওয়ার সময়টা আমরা কিছুটা বিলম্ব করতে পারি। আসলেই তাই, অপরাধ করলে অপরাধের ফল ভোগ করতে হবে, সেটা আজ হোক আর কাল হোক। এভাবেই আনন্দ এবং দিব্যা তার সন্তানকে ফিরে পায়। এখানেই এই অসাধারণ মুভির সমাপ্তি ঘটে। কেমন লাগলো আপনাদের আজকের এক্সপ্লেনেশন? আশা করি বেশ ভালো লেগেছে। যদি একটু আনন্দ দিতে পারি তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন সবাই।